তারপর শেষ হলো তার 14 বছরের অজ্ঞাতবাস। সে আমাকে দেখে ডোকরে উঠল, তুমি এমন বিবর্ণ কেন? আমি তাকে দেখে চমকে উঠলাম, তুমি এমন বিদীর্ণ কেন? সে বললে, আমার হাতের দিকে তাকাও। তার হাতে খড়পোড়া আগুনের চাকা চাকা ছ্যাঁকা। আমার বুকের দিকে তাকাও, তার বুকে ভাঙা রাজবাড়ির সমস্ত ইট পাথর। আমার চোখের দিকে তাকাও, তার চোখে উপর হয়ে আছে দুটি মরা ভ্রমর। আমি ভিজে বাতাসের মতো জিজ্ঞেস করলাম, তোমায় কাঙাল সাজালো কে? সেই ঝরা পাতার শব্দে জানালো, স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে। তারপর আমি তাকে সাজাতে বসলুম আমার নিজের ভিজে পালকে। শ্রুতি নাটকে শ্যামাপ্রসাদ সেনগুপ্ত ও পাপিয়া সেনগুপ্ত, সহযোগিতায় স্নিগ্ধা আচার্য। প্রাণের ঠাকুর রবি ঠাকুর ও তার প্রাণপ্রিয় নতুন বৌঠানের সঙ্গে কাল্পনিক কিছু কথোপকথন নিয়ে রচিত এই নাটক। নাট্যকার শ্রী সৌমিত্র বসু। নাটক নতুন বৌঠান। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, কবি মনে মনে তা বেশ বুঝতে পারছেন। অশক্ত দেহে বিছানায় শুয়ে বহু পুরাতন ঘটনাবলী স্বপ্নের মতো তার চোখের সামনে যাতায়াত করছে। মনে করা যাক তেমনই এক রাত্রি। রবি, রবি, কে? আমি রবি। এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে ওখানে? ছায়া তো ঠিক নয়, অথচ ছায়ারই মতন। মৃত্যু, মৃত্যু কি তবে এই? আমি এসেছি রবি, আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি তুমি এসেছো? আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায়। রিক্ত হবে স্তব্ধ প্রীতি ভ্রষ্টনীর পরিবে ধুলায়, অরণ্যের আন্দোলনে। তুমি এ কবিতা জানলে কি করে? এ তো তোমার চলে যাবার অনেক পরের লেখা। তোমার সব কবিতা আমি জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তুমি তো লিখেছিলে। আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে তুমি সব মনে রেখেছ, আমার সব প্রকাশের মধ্যে দিয়ে আমাকে মনে রেখেছ বৌঠান। তা তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলতো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি। তা বেশ, তা বেশ। এবার বলো তো, ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বৌঠান আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো? হাসবে না বলো? হাসবো তো বটে, তবু বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে ছোট দিদির সঙ্গে বেড়াচ্ছিলে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়। আমি কাছে যেতেই ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল না, লজ্জায় অপমানে একেবারে লাল টুকটুকে হয়ে গিয়েছিল। আমার তখন মনে হয়েছিল স্বর্ণ দিদিকে বলি, আহা
ছেলে মানুষ, থাকুক না আমাদের সঙ্গে, এসব কথা ও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর বয়সই বা কত বলো, মুখ ফুটে বলি বা কি করে? শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? কোনোদিন কোনো প্রশংসার কথা মুখ ফুটে বলেছো তুমি আমায়? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে যে। সরু সরু করে সুপুরি কাটায় রবির মতো আর কেউ না, এ কথা বলিনি আমি জানি। দূর, শুধু সুপুরি কাটার সার্টিফিকেটে কি হবে বৌঠান? আমি তো চিরকাল চেয়েছিলাম আমার লেখার সার্টিফিকেট পেতে। সে বেলা তুমি কোনোদিনই আমাকে মন খুলে কোনো ভালো কথা বলোনি, খালি বিহারী চক্রবর্তী আর বিহারী চক্রবর্তী। তার সঙ্গে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছো নিচের তলা। কি হলো, হাসছো যে? হাসছি আর ভাবছি, রাগ এখনো মনের মধ্যে বসে রেখেছো? না গো, সে সব কোথায় ফেলে এসেছি। সে থেকে গিয়েছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া, রূপোর রেকাবিতে একটা বেল ফুলের গোড়ের মালা ভিজে রুমালে, আর পিড়িচে থাকতো বরফ দেওয়া জল, আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, গায়ে একটা ফিন ফিনে চাদর পুড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালায় লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান। হু হু করে দক্ষিণা বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় ভরে যেত মস্ত আকাশ। আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের মোরাম সাহেবের বাংলোয়। বাইরে ঘন ঘোর বর্ষা, ঝাপসা নদীর উপর ডাকাতের মতো বৃষ্টি ছড়ে পড়ছে অবিরাম। আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজন মুখোমুখি বসে গান গাইছি, গানের পরে গান, অশেষ, অনন্ত। সেই সব দিন থেকে গেছে তোমাকে উৎসর্গ করা আমার এক রচনায়। সব প্রসঙ্গ উল্লেখ করেছিলাম তাতে, আর তাতে লিখিয়ে দিয়েছিলাম লেখার মধ্যে লেখা রইল এক লেখা শুধু তোমার আর আমার জন্য, আরেক লেখা সকলের জন্য। ঠিক যেমন রক্তগরবিতে কিশোর বলেছিল, এই কাজটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। ঠিক তাই, নন্দিনী আর কিশোরের মধ্যে আমরাই তো আছি। সেসব দিনগুলো যেন রবি আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবে সুখী কবে, বল গোলাপ মোরে বল। কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বৌঠান, কিন্তু ভাবতে অবাক লাগে এসব ভালো লাগার কথা তুমি আমাকে কখনো মুখ ফুটে বলনি তো। বললে কি হতো? কি হতো তা জানি না, তবে আমার কম বয়সের কষ্টটা একটু কমতো। তবে বলি শোনো, আমার ভয় হতো তোমার লেখা পড়ে। ভয়? হ্যাঁ, ভয়। কিসের ভয়? মনে হতো এক আশ্চর্য গন্ডিটানা সংসারে একে ধরবে না বেশি দিন। বোকার মতো নিন্দা করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছিলাম, ভাবতে পারিনি জোর করে কি কাউকে বেঁধে রাখা যায়। নিন্দা করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকে আমি বেঁধে রাখতে পারিনি, রাখতে চাইও না না না, ছি ছি ছি, এ কি কথা? দাদা দাদা তোমাকে ভালোবাসতেন, খুব খুব ভালোবাসতেন। কিন্তু তা তো আমি বুঝতে পারিনি ঠাকুরপো। সারাদিন পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় করে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে
কার কথা ভেবে বসে আছো জানি নাকি? কি যে বলো, তিনি তো আসতেনই না সারাদিন, মাঝে মাঝে থেকে যেতেন বিজয়তলার বাড়িতে। তারপর একদিন একদিন? তারপর একদিন কি একদিন কি বলো? বলতে কষ্ট হয়, কেন? আজও এতদিন পরেও তোমার দাদার জোব্বার পকেট থেকে পেলাম একজন অভিনেত্রীর চিঠি। চিঠি? আমি তো সুন্দর ছিলাম না কোনো কালেই। সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার বৌঠান। আমি যতবার ছবি আঁকতে গেছি ততবার তোমার ওই চোখ দুটি ফুটে উঠেছে আমার চোখ। কিন্তু এবারে সবাই তো আমাকে পছন্দ করেননি। করেননি? কে কে পছন্দ করেননি তোমাকে? মেজ ঠাকুর চিঠিতেও তিনি লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তো তিনি বিশ্বাসই করতেন না। ঠিকই তো, তোমার দাদার কত রূপ, কত গুণ, কত বিদ্যে, আমি তো উপযুক্ত নই তার। সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে বৌঠান? বলো না নতুন বৌঠান, সেই অভিমানে কি? খুব কষ্ট পেয়েছিলেন না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশের সব আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনোদিন ঘুচবে এমন কথা আমি কোনোদিন আশাও করতে পারিনি। আমি জানি তুমি যখন সারাটা রাত খেপার মতো ছাদে ঘুরে বেড়াতে, তখন কতবার চেষ্টা করেছি তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবিন, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও ঘুমিয়ে পড়ো। মানুষ যা পারে আমরা যে তো পারিনি রবি। বৌঠান, আমাকে তুমি খুব ভালোবেসেছিলে তাই না? আর তুমি আমাকে আমাকে তুমি ভালোবাসোনি? খুব খুব। সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি দিয়েছি, নীহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করেই আমার ভালোবাসা তোমায় ফিরে আসে বৌঠান। জানো রবি, এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার অন্যরকম মানে করে। জানি, তারা খুব একটা মিথ্যা বলে না বৌঠান। মিথ্যে বলে না? জানি না, তবে তাতে কি বা এসে যায়? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন এ পুকুর ও পুকুর বলে ভাগ করা যায়, কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব একাকার হয়ে যায়। এই তো সমস্ত জীবন ধরে দেখলুম, কিন্তু কই আমার কথার উত্তর দিলে না তো বৌঠান। কেন তুমি অমন করে চলে গেলে কাপড়ওয়ালি বিশুকে দিয়ে আফিমা নিয়ে? দাদার উপর এত অভিমান হয়েছিল তোমার? শুধু তোমার দাদার উপর নয়, তবে তবে উর্মিলা, স্বর্ণদিদির মেয়ে উর্মিলা। উর্মিলা? ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওকে নিয়েই সন্তুষ্ট ছিলাম। একদিন একদিন তেতলার ঘোরানো সিঁড়ি দিয়ে হুড় হুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচেই উপর হয়ে পড়ে আছে মেয়েটা। ছোট্ট দেহটা যেন দুমড়ে মুচড়ে গেছে, থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। মা, মা গো, মা। মনে পড়ে আমার বৌঠান, কিন্তু তবু মনে হয় শুধু সেই জন্যই কি? তুমি এত জানতে চাও কেন বলো তো? আচ্ছা রবি, সব প্রশ্নের কি উত্তর হয়, না উত্তর পাওয়া ভালো? জানো, এই কদিন আগে
ঘোরের মধ্যে একটা কবিতা লিখেছিলাম। হ্যাঁ বলো। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে আসলে কি জানো বৌঠান, সমস্ত জীবন ধরে আমাকে একটা কষ্ট বয়ে বেড়াতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের যখন কথা চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে, রবি, আর আমার বিয়ের 4 মাস পরেও। রবি, রবি। থাক, না বৌঠান, না। উত্তর যদি না দিতে চাও দিও না। জানার যদি কিছু বাকি থেকে যায় যাক। শোনার কি আর সত্যি কিছু বাকি আছে রবি? ছাদে একটা বাগান করেছিলাম, নাম দিয়েছিলাম নন্দন কানন। মনে পড়ে? মনে পড়বে না? ওই বাগানে তো ছিল আমাদের সব কিছু। নষ্টনীর বলে একটা গল্প লিখেছিলাম, তার মধ্যে ছিল তোমার ওই নন্দন কাননের কথা। শুধু নন্দন কাননের নয়, আরো অনেক কিছু ছবি ছিল রবি, আর সেটা নিছক গল্প ছিল না। কোন গল্পই কি নিছক বানানো গল্প হয় বৌঠান? কত রন্ধ্র পথ দিয়ে জীবন এসে মেলে। কিন্তু নন্দনকাননের কথা কি বলছিলে? আমি বেশ বুঝতে পারছিলাম ধীরে ধীরে আমার নন্দন কানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদাও সরে যাচ্ছে, আর তুমিও খাঁচায় বন্দি ওই শ্যামা পাখিটার মধ্যে নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের বোঁচকা আমার চোখের সামনে মেলে ধরলে, নানা ধরনের কাপড়, জ্যাকেট যেন আমার সামনে নানা রঙের আলপনা মেলে ধরেছে। হঠাৎ মনে হলো, না না, মানায় না, মানায় না, এত রং আর আমার ঘরে মানায় না। কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, আজ আর কিচ্ছু মনে নেই। শুধু মনে পড়ে বিশুর চোখ দুটো আমার দিকে তাকিয়েই আছে, তাকিয়েই আছে। ভিতরের সব কথা পড়ে ফেলবে না তো? আজ অনুতাপ হয় না তোমার বৌঠান? কতটা বাকি ছিল জীবনে, কত আশায়, হতাশায়, বিশ্বাসে, প্রবঞ্চনায়, অন্ধ দেয়াল আর সেই পাথরটা পেরিয়ে আসার সম্ভাবনায় করা কত সব অভাবিত বাঁক নেয় এই জীবন। মাত্র 25 বছর বয়সে শেষ করে দিলে ভেবে ভেবে কষ্ট হয় না তোমার বৌঠান? নেমে গেছে, বুকের কাছে টেনে দিই। এবার তুমি ঘুমিয়ে পড়ো রবি, এবার আমি যাই। যেও না রবি, যেও না বৌঠান, এবার আমি যাই। বৌঠান, আমি যাই। বৌঠান। শেষ করার আগে একটা ছোট্ট কথা বলে আমরা অনুষ্ঠান শেষ করি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, নেপথ্যে আমাদের সঙ্গে কোনোদিন অনুশীলন করেননি, কিন্তু ভারী সুন্দরভাবে আবহাওয়ে যিনি আমাদের সাহায্য করলেন তিনি স্নিগ্ধা আচার্য। স্নিগ্ধাকে আমাদের অনেক অভিনন্দন। আপনারা ওকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। নমস্কার।